প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য। ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, পাকিস্তান নন। তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা শোধরাননি। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, আগামী 7 দিন, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান, তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে? অর্থনৈতিক দণ্ড, নাকি আপনার হ্যাপি হোলি? এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি, তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদ্দাম মাস্ত কালান্দার, এদিকে হলে হবে হ্যাপি হোলি। এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে। পাকিস্তানে আগে হবে, 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয়। আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয়, তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। না খেয়ে থাকুন, কতদিন জিয়াদ থাকে দেখি, কতদিন ভারত বিরোধী থাকে দেখি। এই খবরে আমি আবার আসছি। তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই। আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি, খলিলুর থেকে যাবেন ডিনার করে। জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল। জয়শঙ্করকে কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে। আর দেখাটা কখন হয়েছে? দেখা হয়েছে সবার শেষে। আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই, এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেউ ওনার সঙ্গে অভদ্রতা করেনি, সরি, কেউ অভদ্রতা করেনি। সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে। কিন্তু একের পর এক যে বোম, যেটা চিঠিপত্রের বোম, এক একটা ডকুমেন্ট, যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত, যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে। তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি, যে কাকে উত্তর দেবো আর কাকে কি বলবো। এখন এই যে কনক্লেভটা যেটা হলো, সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের। তা বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন, তিনি তো একটু বেশি বলবেন। তিনি মাত্র 1.5 মিনিটের, খলিলুর রহমান মাত্র 1.5 মিনিটের একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। উনি শুধু একটি ওখান থেকে একটি পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয়। ভারতবর্ষের ব্যাপারে, ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপটা আমাদের নীতি নয়, এটা বলতে উনি বাধ্য হয়েছেন। ওখানে আরো সবাই মরিশাস যারা ছিল, সব শ্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে। সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ, তার সামনে। মরিশাসের এনএসএ নামটাই ভুলে গেলাম। মরিশাসের এনএসএ ওনাকে একটা প্রশ্ন করেছেন যে, আচ্ছা খলিলুর সাহেব, আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি, আপনার প্রভু, আপনারা অভিভাবক, আপনারা এটা আপনারা কি করে বললেন? খলিলুরের কাছে কোনো উত্তর নেই।
খলিল বলছে, আমি কি করব বলুন, তিনি বলেছেন, তার দায়িত্বে বলেছেন, আমি তো এসব বলতে পারো, তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না, তিনি তো বলে দেন, তারপরে তো সামলাতে হয় আমাদের, আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি। তখন মরিসেসে সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন, তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সেই এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে, আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না। এটা কিন্তু সত্য কথা। তো এইটা গেল। তো তারপরেতে খলিলুর রহমানের বক্তব্য, উনি যে এতটা সময় আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে কাটালেন, সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত 3 দিনের মধ্যে। ওনার আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং, সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি। মানে এটা লাইন টু লাইন বলছি আমি, মানে যেটা খলিলুর বলেছেন, উনি শিশুর মতো সরল ব্যক্তি, কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন। ফলে যাকে ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন, তার ক্ষেত্রে, সেই দেশের ক্ষেত্রে, মানে অজিত দোভালের থেকে কঠিনতম মানুষ দুজন পাওয়া যাবে না সারা দুনিয়ায়। এটা হচ্ছে খলিলুরের রিডিং, যেটা অজিত দোভালের সঙ্গে 3 দিনে বিভিন্ন সময়ে কাটিয়ে পাঠিয়ে, ও সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমার কাছে শুধু এসে কাগজ ধরেই যাচ্ছে, সবাই এসে কাগজ ধরেই যাচ্ছে। এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন, অজিত দোভাল বলেছেন, অনেক ভুল আপনারা করেছেন, ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন। এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে। পাকিস্তান হলে আমরা এত বলতাম না, আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না, আলোচনাও করবো না, আমরা নামও নিই না। কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা ছিল, যোগদান ছিল, সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন, আপনাদের 30 লক্ষ মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন। আমরা আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি, আপনাদের স্বাধীনতার করুণ ইতিহাস, এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই 16 মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন, এতটাই বিগড়ে দিয়েছেন, এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে। আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি, কিন্তু আগামী 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান, তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি। অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না, ওই মারই হবে, হ্যাপি হোলি হবে, যেটা আমি বলেছি। এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন। এবার উনি বলছেন যে আমি তো বসে আছি, সবাই আসছে, একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে। ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন, তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই 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 দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল, তাতে চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে, কিন্তু চিটাগুড় ছিল না, সেখানে ছিল অস্ত্র। চিটাগুড়ের বস্তায় 3 অস্ত্র এসছে,
আপনাদের ওখান থেকে। তো তার সমস্ত ইমেজ, থার্মাল ইমেজ, একবারে ছবির মতো ঝকঝক করছে, থার্মাল ইমেজ সেখানে একবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার ডিটেলস কবে কবে এসছে, কতক্ষণ ছিল, সেই জাহাজের ক্যাপ্টেন কে, সেই জাহাজের খালাসি কারা ছিল, মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল, সমস্ত কিছু তার মধ্যে ডিটেলসে লেখা রয়েছে, মোট 26 পাতার। ভারতবর্ষ একটা ঠিক করেছিল একটা ডসিয়েট দেবে, মনে করেছিল একটা ডসিয়েট দিয়ে দেবো আমরা, যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে, আমরা একটা লিখিতভাবে ডসিয়েট দেবো। পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনূসকে ভরসা নেই। কারণ খলিলুর একটা কথা বলেছেন, উনি তো এসে যা খুশি তাই করছেন, কোনদিন উনি তো পালিয়ে যাবেন, বাংলাদেশটা কি হবে? ওনার তো কোনো দায়বদ্ধতা নেই, উনি তো এসছেন একটা অন্তর্বর্তী সরকার হিসেবে, একটা অবৈধভাবে এসছেন, সেটা খলিলুর বলছেন, অবৈধভাবে এসছেন। আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা। তো যাই হোক, আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু উনি তো বলে চলে যাবেন, বাংলাদেশের মানুষ তো মরবে, এইটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই, ওনারও নেই। আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো, কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই। তখন অজিত দোভাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না, আপনি আপনার কাজ করে যান, যে যার মতো ফল ভোগ করবে, আপনি চেষ্টা করে যান। এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা 8:30টার সময়, 8টার সময়, সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর, হাঁপাতে হাঁপাতে, শেষ পর্যায়ে এসেই প্রথম খলিলুরের দিকে এগিয়ে যান। খলিল তখন খাচ্ছিলেন, খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছেন উনি। তখন পিঠে হাত দিয়ে বললেন, স্যার কেমন আছেন, হাউ আর ইউ? খলিলুর বলছেন যে আমি তো জিব্বে, আমি তো স্যার বলি, আমাকে স্যার বলছি, আমাকে স্যার বলবেন না, আমি তো আপনাকে স্যার বলি। না না, আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত। আর আমরা ভারতবর্ষ, আমরা মানুষকে সম্মান দিতে জানি। এখন সম্মান যদি কেউ না রাখতে পারে, তার দায় তো আমাদের নেই। তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি, তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করব। আপনি আমায় স্যার বলে সম্বোধন করতেই পারেন, তাই সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করব না। তখন খলিলুরের মানে এটা হয়েছে যে এত ভালো দেশ, এত ভালো তা আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, এই সম্পর্কটাকে অযথা আমরা বিষলাম কেন? তার আত্মোপলব্ধি হচ্ছে। তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে, তাকে বলেছেন যে এই যে আত্মোপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না, এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে। আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম। এই ভারত বিরোধিতা করে কি আমরা টিকতে পারবো? ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো? এই ভারতকে আমরা যত কঠিন ভারত ভাবি, ভারত তো অত কঠিন নয়। এরা শত্রুকেও বড় সিংহাসন দেয়, অথচ সেই ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে 5 পায়জার করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি। এখন মোদ্দা কথা যেটা হলো, সেটা 7 ওয়ার্কিং ডেজ। 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি বাংলাদেশ তার যা কাজকর্ম করেছেন এখনো মোহাম্মদ ইউনূস, সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন, আদারওয়াইজ চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন। তবে একটা কথা, যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা উনি 16 মাসে করেছেন, 7 দিনে সেগুলো ঠিকঠাক করা ওনার 14 পুরুষের সাধ্য নেই। ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে।
পাকিস্তানে আগে হবে, যে কোনো দিন। মানে আমি বলছি যে ধরুন 3 দিন 4 দিন, এই যে বেজিং যাবেন, আমাদের প্রধানমন্ত্রী বেজিং যাবেন, বেজিং গিয়ে যখন উনি এর সঙ্গে শি জিনপিং এর সঙ্গে হ্যান্ডশেক করবেন, তখন দেখবেন এদিকে ওখানে দামাদ্দাম মাস্ত কালান্দা শুরু হয়ে গেছে, ওদিকে হ্যান্ডশেক হচ্ছে। এমনও হতে পারে, আপনারা খবর পেয়ে যাবেন, এমনও হতে পারে। তো যাই হোক, অনেক কিছুই হতে পারে। যদি পাকিস্তানে হয় তাহলে 12 ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে। এখন আপনারা অপেক্ষা করুন, আর 7 ওয়ার্কিং ডেজের জন্য আপনারা দেখুন 7 ওয়ার্কিং ডেজে কি হয়, তারপরে ভারতবর্ষ কি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।